হ্যালো বন্ধুরা, আপনারা আমার আগের গল্পের প্রথম পর্ব শুনেছিলেন, যেখানে বলা হয়েছিল আমার মায়ের মৃত্যুর পরে আমার ফুপি আমাদের বাড়িতে এসেছিলেন। এরপর তিনি বাবার অসহায়ত্ব দেখে আমাকে বাবার সঙ্গে বিয়ে করতে বলেছিলেন। এখন গল্পটি এখান থেকে এগিয়ে চলবে। যারা দেখেননি প্রথম পর্বের ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্স-এ পেয়ে যাবেন। আমি বললাম, না, এমনটা নয়। ছোটবেলা থেকেই আমি ভাবতাম বড় হয়ে এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি বাবার মতোই হবেন। কিন্তু ভাগ্যের কী খেলা, আপনাকেই আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি আপনাকে খুব ভালোবাসি, বাবা। আমি চেষ্টা করব আপনাকে সবসময় সুখী রাখতে। বাবা শান্ত স্বরে বললেন, তোমার কথা ঠিকই আছে। আমি তোমার বাবা হলেও এখন থেকে আমাদের সম্পর্ক এক নতুন রূপ নেবে। কিছুদিন আগে পর্যন্ত যাকে বাবা বলে ডেকেছি, তার ভূমিকা আমার জীবনে এখন বদলে যাচ্ছে। আমি ভেবেছিলাম তাকে বাবা বলেই ডাকব, কিন্তু আমাদের সম্পর্ক ধীরে ধীরে অন্য রূপ নিতে শুরু করেছে। আমি লাজুকভাবে বললাম, আমি চেষ্টা করব। তার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি আমার মুখ তুলে বললেন, এবার নিজের মনে একটা বিষয় স্থির করে নাও। আমি এখন থেকে চাই তুমি আমাকে এমনভাবে ডাকো, যেমন তোমার মা আমাকে ডাকতেন। আমি লজ্জা পেয়ে মৃদু হেসে বললাম, আমি চেষ্টা করব। আমার চোখে ধীরে ধীরে তার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হচ্ছিল। আমাদের সম্পর্ক আর বাবা মেয়ের মধ্যে সীমাবদ্ধ থাকল না। আমি বুঝে গেলাম, এখন থেকে তিনি আমার জীবনের নতুন এক অধ্যায়ের সঙ্গী হতে চলেছেন। তার চোখে আমার প্রতি এক গভীর দৃষ্টিভঙ্গি ছিল, যা আমার মনে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। আমি নিজের লজ্জা লুকাতে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম। যখনই আমাদের চোখে চোখ পড়ত, আমি লাজুকভাবে চোখ সরিয়ে নিতাম। কিন্তু কিছু সময় পরে আবার তার দিকে তাকিয়ে দেখতাম, তিনি মৃদু হাসছেন। এই মুহূর্তগুলো আমাদের মধ্যে এক নতুন ধরনের সংযোগ তৈরি করছিল। একদিন ছেলেমেয়েরা একটা জিনিস চাওয়ার জন্য জেদ করতে লাগল। বাবা তাদের সেই মুহূর্তে তা দিতে রাজি হলেন না। তখন দুই সন্তান আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি এনে দাও না। আমি হেসে বললাম, ঠিক আছে, নিয়ে নিও। তারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তখন ছোট মেয়ে বলল, থাক মা, বাবা রাগ করবেন। আমি হেসে বললাম, বাবা রাগ করবেন না, এবং বাবার দিকে তাকিয়ে একবার মৃদু হাসলাম। বাবা কিছু বললেন না, শুধু হাসলেন। আমাদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলো এইভাবে এগিয়ে চলছিল। পরে আমরা একটি আইসক্রিম কাউন্টারে গিয়েছিলাম। বাবা সবার জন্য আইসক্রিম আনলেন এবং আমাকে নিজ হাতে আইসক্রিম খাওয়াতে শুরু করলেন। আমি লজ্জায় একটু হেসে বললাম, এটা বেশ ভালো লাগছে। বাবা মজা করে বললেন, তোমাদের মেয়েদের তো ক্রিমি আইসক্রিমই বেশি পছন্দ। এবার থেকে তোমাকে প্রতিদিন ভালো মানের ব্ল্যাক চকোবার আইসক্রিম খাওয়াবো। বাবার কথার অর্থ বুঝতে পেরে আমি একটু লজ্জা পেলাম। তার চোখে মিষ্টি হাসি দেখে আমি বুঝতে পারলাম, আমাদের মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা সেদিন অনেকক্ষণ ঘুরলাম এবং রাতে খাবার প্যাক করিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে আমি খাবার গুছিয়ে সবাইকে ডাকলাম। বাবা বললেন, নিশি, তুমি এসো, একসঙ্গে খাই। আমি হেসে বললাম, আপনারা খান, আমি পরে খাবো। বাবা জোর দিয়ে বললেন, না, তুমি আমার সঙ্গে বসে খাবে। আমি খাওয়ার টেবিলে খাবার দিতে গিয়ে সামান্য ঝুঁকলাম, তখন আমার শাড়ির আঁচল একটু সরে গেল। আমি তাড়াতাড়ি ঠিক করে নিলাম। বাবা মৃদু হেসে বললেন, তুমি আসলেই সবকিছু এত যত্ন নিয়ে করো। সেদিন যখন বাবাকে দেখলাম, তিনি আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তার চোখ আমার চোখের সঙ্গে মিলতেই আমি মৃদু হেসে নিজের শাড়ির আঁচল ঠিক করে নিলাম। বাবা আমাকে পাশে বসতে বললেন, আর আমি কেন জানি না, না করতে পারলাম না। আমরা একসঙ্গে একই প্লেটে খেতে শুরু করলাম। এমন সময় বাবা চুপিসারে আমার হাতে খাবার দিলেন, আর আমিও তাকে খাইয়ে দিলাম। এই মুহূর্তগুলো যেন এক অদ্ভুত রোমান্টিক অনুভূতিতে ভরা ছিল। দুই সন্তান খুব ক্লান্ত ছিল এবং ঘুমে ঢুলছিল। আমি বললাম, আমি ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি। তাদের শুইয়ে দিয়ে এসে দেখি বাবা এখনো বসে আছেন। আমি বললাম, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। বাবা ঘরে চলে গেলেন, আর আমি রান্নাঘরে বাকি কাজ শেষ করতে ব্যস্ত হয়ে পড়লাম। রাত হয়ে গেল, বাবা ঘুমাননি। আমি বুঝতে পারছিলাম তিনি বারবার আমার কাছে আসার চেষ্টা করছেন। আমি ভাবলাম, বাবাকে এক কাপ দুধ দিয়ে আসি। কিন্তু ঘরে গিয়ে বলবো নাকি এখান থেকেই জিজ্ঞেস করব, এ নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। অবশেষে বাইরে থেকেই ডেকে বললাম, শুনছেন? রিঙ্কির বাবা, আপনার জন্য কি গরম এক কাপ দুধ দেব? সেদিন অজান্তে প্রথমবার আমি তাকে রিঙ্কির বাবা না ডেকে শুনছেন বলে ডাকলাম,
যেভাবে মা বাবাকে ডাকতেন। সেদিন যখন আমি বাবাকে ডাকলাম তখন অজান্তে এমন কিছু বলে ফেলেছিলাম যা আমাকে লজ্জায় ডুবিয়ে দিল। আসলে আমি তাকে প্রথমবার স্বামী হিসেবে সম্বোধন করেছিলাম। নিজেই নিজের কথায় লজ্জিত হয়ে পড়েছিলাম। বাবা ভেতর থেকে মজা করে বললেন, প্রিয়াজি, কি জানতে চাইছেন? তার এমন কথা শুনে আমার লজ্জার দ্বিগুণ হয়ে গেল। কিছু বলতে পারলাম না। তখনই তিনি বাইরে এলেন। তার মুখে এক মিষ্টি হাসি ছিল। তাকে সামনে দেখে আমার হৃদস্পন্দন যেন দ্রুত হতে লাগল। আমি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকিয়ে কোনোভাবে বললাম, ওই, আমি দুধ দিতে এসেছি। তিনি মুচকি হেসে আমার কানে ফিসফিস করে বললেন, প্রিয়াজি, আপনার আদেশ আমাদের মাথায়। আমরা তো আপনার সেবক। তার এমন মজার কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম। কিছু বলতে না পেরে তাড়াতাড়ি সরে এলাম। কিন্তু তার সেই কথাগুলো বারবার মনে পড়ছিল, আর আমি লজ্জায় আর আনন্দে মুচকি হাসছিলাম। আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস দুধ গরম করে তাকে দিলাম। তিনি বললেন, মনে হচ্ছে তুমি এতে চিনি দাওনি। আমি বললাম, না, দিয়েছি তো। তিনি গ্লাসটা আমার দিকে বাড়িয়ে বললেন, তাহলে নিজেই একবার চেখে দেখো। আমি একটু চেখে দেখে বললাম, চিনি তো ঠিকই আছে। তখন তিনি মুচকি হেসে বললেন, তোমার খাওয়ার পরেই এটা মিষ্টি হয়ে গেছে। তার এমন মজার কথা শুনে আমি এত লজ্জা পেলাম যে তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম। তার কথা মনে পড়তেই আবার মুচকি হাসি ফুটে উঠল। বাবা এতটা মজার হতে পারেন, তা আগে কখনো কল্পনা করিনি। ঠিক তখনই ফুপির ফোন এলো। আমি ফোন তুলে গল্প করতে লাগলাম। গল্পের মাঝখানে ফুপি জিজ্ঞেস করলেন, ভাবি, সব ঠিকঠাক তো? সেদিন আমি বাইরে গিয়ে ফুপির সঙ্গে কথা বলতে শুরু করলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাবি, রিঙ্কি তো বেশ জেদ ধরেছিল, কোথায় নিয়ে গেলেন? আমি বললাম, হ্যাঁ ফুপি, বাচ্চারা অনেকদিন ধরে বাড়িতে ছিল, তাই একটু বাইরে আয়েস করতে নিয়ে গেলাম। ফুপি মুচকি হেসে বললেন, ভাবি, আমার ভাই আর আপনার মধ্যে কি কোনো নতুন সম্পর্ক তৈরি হলো? আমি একটু লজ্জা পেয়ে বললাম, এখনো নয়, তবে হয়ে যাবে। আমি জানতাম ফুপি কোনো সম্পর্কের কথা বলছেন। আমি বললাম, দিদি, নতুন সম্পর্ক ঠিকভাবে তৈরি করতে হলে পুরনো সম্পর্কগুলো ভুলতে হবে। সেটা আমাদের সবার জন্যই ভালো। ফুপি সায় দিয়ে বললেন, ঠিকই বলেছ ভাবি, তবে মনে হচ্ছে তোমরা দুজন মিলে ভালোই সময় কাটিয়েছ। আমি মৃদু হেসে বললাম, আপনি কি বলছেন ফুপি? তারপর ফুপি বললেন, আমাকে ফুপি না বলে দিদি বলে ডাকো। ঠিক আছে দিদি, এখন থেকে ডাকব। আমি বললাম। তখন দিদি আমাকে ঠাট্টা করে বললেন, ভাবি, আমার ভাই কি তোমার হাত ধরেছেন? আমি হেসে বললাম, উফ দিদি, আপনি কেমন কথা বলছেন? দিদি বললেন, তাহলে তুমি কিভাবে বুঝলে যে তিনি পুরনো সম্পর্ক ভুলে গেছেন? আমি বললাম, তেমন কিছু নয় দিদি। আমরা যখন বাইরে আইসক্রিম খেতে গিয়েছিলাম তখন উনি বলছিলেন, তোমাকে রোজ আইসক্রিম খাওয়াবো, আর সেটা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে তিনি কোনো আইসক্রিমের কথা বলছেন। দিদি মজা করে বললেন, আহা ভাবি, সেটা তো আসল আইসক্রিম, চোকোবার, খুবই মজার জিনিস। এই কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম এবং নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে তখনও ফুপি কথাগুলো কানে বাজছিল। আমি মনে মনে ভাবছিলাম, পাপা আমাকে সত্যি সত্যি চোকোবার খাওয়াবেন? তারপর নিজেই উত্তর দিলাম, কেন নয়? নিজের স্ত্রীকে না খাইয়ে আর কাকে খাওয়াবেন? আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, দিদি কি পাপার সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলেছিলেন? পাপার আজকের আচরণ দেখে মনে হচ্ছে তিনি নিশ্চয়ই কিছু আলোচনা করেছেন। এত ভাবনার মাঝেও একটা প্রশ্ন আমাকে তাড়া করছিল, পাপা কি সত্যি আমাকে তার স্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন? সকালবেলা আমি বসে বসে ভাবছিলাম, পাপা কি সত্যিই আমাকে তাদের সন্তানদের মা হিসেবে দেখতে চান? কিছুক্ষণ চিন্তাভাবনার পর নিজেই উত্তর পেয়ে গেলাম। যদি সেটা না চাইতেন তবে কেন বলতেন, আমাকে পাপা বলে ডেকো না? আমি তোমার বাবা নই, আমি তোমার সন্তানের বাবা। এটা পরিষ্কার ছিল যে তিনি আমাকে সন্তানদের মা হিসেবে দেখতে চান। পরের দিন সকালে বাচ্চারা স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল। পাপা তখনও ঘুমাচ্ছিলেন। আমি ভাবলাম, কেন না বুয়াকে ফোন করে জেনে নিই তিনি পাপার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছেন কিনা। আমার মনে নানা প্রশ্ন ঘুরছিল, তাই আর অপেক্ষা না করে ফোন করলাম। আমি বললাম, দিদি নমস্কার। বুয়া হাসতে হাসতে বললেন, কি ভাবি, আবার বুয়া? ঠিক করে বলো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, সরি দিদি। দিদি বললেন, বলতো, এত সকালে আমাকে কি মনে পড়ল? আমি বললাম, দিদি, আসলে কিছু বুঝতে পারছি না কিভাবে আপনার সঙ্গে বলবো। দিদি মিষ্টি গলায় বললেন, ভাবি, কি হয়েছে বলো তো? আমি বললাম, দিদি, আপনার কি পাপার সঙ্গে কোনো কথা হয়েছে? দিদি মজা করে বললেন, কেন ভাবি, এত তাড়াতাড়ি কিসের এত উৎসাহ? আমি লজ্জা পেয়ে বললাম, দিদি, তেমন কিছু না।
আমি জানতে চাইছিলাম আপনি কি তার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন? দিদি বললেন, হ্যাঁ ভাবি, কথা তো হয়েছেই। তোমার কি মনে হয়? আমি তো জানতাম পাপা শুনেই খুশি হয়ে যাবেন। আমি অবাক হয়ে বললাম, তবে কি সত্যিই পাপা রাজি হয়েছেন? দিদি মুচকি হেসে বললেন, ভাবি, তোমার কি মনে হয় পাপা না বলবেন? এই কথাগুলো শুনে আমার মন শান্ত হল। মনে মনে ভাবলাম, পাপা সত্যিই খুশি। হয়তো এটাই আমাদের নতুন জীবনের শুরু। দিদি বললেন, ভাবি, এটা তো সম্ভবই নয় যে কেউ আমার ভাবির এই সম্পর্ককে প্রত্যাখ্যান করবে। আরে ভাবি, দাদা তো এত খুশি যে তা ভাষায় বোঝানো যাবে না। আর শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি, দাদা নিজেই আমাকে বলেছিল তোমার সঙ্গে কথা বলতে। বারবার আমাকে জিজ্ঞাসা করছিল, সত্যি করে বলতো প্রিয়া কি এই সম্পর্কে রাজি আছে? দিদি কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম। মনে হলো পাপা আমাকে তার জীবনসঙ্গী বানানোর জন্য এতটাই উদ্গ্রীব। এমন সময় পাপার গলা শুনে আমি বললাম, দিদি, পরে কথা বলবো, এবং ফোনটি রেখে দিলাম। আমি তখন রান্নাঘরে ছিলাম। হঠাৎ পাপা এসে পিছনে দাঁড়ালেন। তিনি বললেন, প্রিয়া, বলো তো, আমি কি তোমার একটু সাহায্য করতে পারি? আমি লজ্জায় কিছু বলতেই পারছিলাম না। শুধু বললাম, আমি করতে পারব। আপনি যান। পাপা হেসে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। এটা বলেই তিনি চলে গেলেন। তার চলে যাওয়ার পর আমি একটু স্বস্তি পেলাম। আমার মনে হচ্ছিল, এখন আর বেশি দিন নেই যখন আমার ঘরের ঠিকানা পাপার ঘরে বদলে যাবে। আমি যখন তৈরি হয়ে বাইরে বেরোলাম, তখন দেখি পাপার কাছে কারো ফোন এসেছে। সেই ফোন পেয়ে তাকে অন্য কোথাও কাজে যেতে হলো। আমি তখন জামাকাপড় বদলে গৃহস্থালির কাজে মন দিলাম। ঘর পরিষ্কার করার পর পাপার ঘরে তার কাপড় আনতে গেলাম। বিকেলে দরজার ঘণ্টা বাজল। আমি মনে মনে হাসতে হাসতে ভাবলাম, তিনি এসেছেন, এবং দরজার দিকে ছুটে গেলাম। মনে হচ্ছিল বহুদিন পর যেন নিজের প্রিয়জনকে দেখব। দরজা খুলে দেখি সামনে পাপা নন, অন্য কেউ দাঁড়িয়ে। পাপার বদলে অন্য কাউকে দেখে আমার মুখ মলিন হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, জি, আপনি কাকে খুঁজছেন? সামনের লোকটি বলল, ম্যাডাম, কুরিয়ার আছে। এটি এই নামে পাঠানো একটি চিঠি। আমি বললাম, উনি তো এখন বাড়িতে নেই। ছেলেটি বলল, আপনি কে? আমি হেসে বললাম, আমি উনার স্ত্রী। এটা বলতে গিয়ে আমার মনে একটু অন্যরকম আনন্দ হচ্ছিল। জীবনে প্রথমবার কাউকে বললাম যে আমি পাপার স্ত্রী। কিছুক্ষণ পর পাপা বাড়ি ফিরলেন। হয়তো কোনো জরুরি কাজ ছিল যে কারণে দেরি হয়ে গেল। উনি ফিরে এসে সোজা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হতে লাগলেন। এই ফাঁকে আমি খাবার টেবিলে সব প্রস্তুত করলাম। সব রেডি করার পর পাপাকে বাইরে থেকে ডাক দিলাম, শোনো রিঙ্কির বাবা, খাবার রেডি। একদিনের মধ্যেই আমি যেন মায়ের মতো কথা বলতে শিখে গেছি। এখন আমার আর মায়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমি ভাবছিলাম, যা কিছু আগে মায়ের ছিল, এখন সবই যেন আমার হয়ে গেছে। এই বাড়ির প্রতিটি জিনিস, বাচ্চারা, শোবার ঘর, এমনকি মায়ের জীবনসঙ্গীও। যে হৃদয়ে এতদিন মা বাস করতেন, এখন সেখানে আমি স্থান পেয়েছি। এমনকি বলা যায় আমি সেখানে পুরোপুরি জায়গা করে নিয়েছি। বাচ্চারা ও পাপা সবাই ডাইনিং টেবিলে চলে আসার পর পাপা মজা করে বললেন, কি খবর আমাদের নতুন সরকার? পাপার এমন কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আস্তে করে বললাম, এই কি যে বলেন? পাপা হাসতে হাসতে বললেন, তাহলে আর কে হবে রিঙ্কির মা? এখন তুমিই তো সেই দায়িত্ব পালন করবে ম্যাডাম। আমি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, করতে হবে তো। তারপর আমি কিচেনে খাবার আনতে গেলাম। আজকাল মনে হয় বাচ্চারা যেন আমারই সন্তান। তারা এমনভাবে আমার সাথে মিশে গেছে যেন আমি তাদের মা, বোন নয়। খাওয়া শেষে বাচ্চারা ঘরে চলে গেলে পাপা ঘরে যাচ্ছিলেন। আমি তাকে থামিয়ে বললাম, শুনুন তো। খামটা তার হাতে দিয়ে জানালাম, এটা সন্ধ্যায় কুরিয়ার থেকে এসেছে। পাপা বললেন, আমি বলেছিলাম বাড়িতে নেই, তাই স্ত্রীর হাতে দিয়ে যাও। স্ত্রী কি শব্দে আমি লজ্জায় লাল হয়ে কিচেনে চলে গেলাম। কিছুক্ষণ পর পাপা এসে বললেন, প্রিয়া, তোমার দিদির ফোন এসেছে। ফোন নিয়ে ঘরে গিয়ে দিদির সঙ্গে কথা শুরু করলাম। দিদি বলল, ভাবি নমস্কার। আমি হাসি দিয়ে বললাম, নমস্কার দিদি। দিদি মজা করে বলল, তোমার বিয়ে হলে তোমার পাপা খুশি। তিনি বললেন, নতুন ভাবির রান্না আর যত্নদারি দারুণ হবে। এই কথায় আমি হেসে ফেললাম। দিদি জানালো, তার বাচ্চারা জানে তাদের নতুন মা আমি। দিদির বয়স ৩-২, তার ২টি সন্তান রয়েছে। বাচ্চারা আমাদের মতোই। আমাদের ছাড়া তাদের তেমন কোনো অন্য আত্মীয় নেই। আমরা তাদের জন্য সবকিছু, আর তারা আমাদের জন্য, কারণ আমাদের সম্পর্ক নিয়ে কারো সন্দেহ করার সুযোগ নেই।
কেউই আমাদের আসল সম্পর্কের কথা জানে না। দিদির সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছিল, এক ধরনের ঘনিষ্ঠতার অনুভূতি হচ্ছিল। তখনই দিদি জিজ্ঞেস করল, তুমি এখন রাতবেলা কি করছ? আমি হেসে বললাম, আমি বাসন মাজছি। এ কথা শুনে দিদি একটু রাগ করে বলল, তুমি এসব কেন করছ? তার রাগ দেখে আমি কিছুটা অবাক ও খারাপ বোধ করলাম। আমি উত্তর দিলাম, দিদি, এ তো আমার রুটিন কাজ। দিদি বলল, ভাবি, এটা ঠিক আছে, কিন্তু শোনো, তোমার তো বিয়ে হতে চলেছে। এ সময় নিজেকে একটু সুন্দরভাবে রাখাটা জরুরি। জানো, যখন একজন নারী রাতে সাজগোজ করে নিজের স্বামীর সামনে যায়, তখন তা তাদের ভালো লাগে। এ কথা শুনে আমি লজ্জায় মাটিতে মিশে যেতে চাইছিলাম। ধীরে ধীরে বললাম, দিদি, তুমি এ কি বলছ? দিদি হাসতে হাসতে বলল, ঠিকই বলছি। এখন থেকে নিজেকে সবসময় প্রস্তুত রাখবে। জানো ভাবি, পুরুষদের নিয়ন্ত্রণে রাখতে হলে তাদের প্রতি তোমার যত্ন এবং আকর্ষণ ধরে রাখা খুব জরুরি। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে দিদি, আমি খেয়াল রাখব। তারপর দিদি বলল, ভাবি, আরেকটা জরুরি কথা। আমি পণ্ডিতজির সঙ্গে তোমার এবং ভাইয়ার বিয়ের বিষয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন আজ থেকে 15 দিন পর তোমাদের বিয়ে ঠিক করা হয়েছে। দিদি বলছিলেন, ভাবি, পণ্ডিতজি বলেছেন যে এই দিনটা খুবই শুভ। আর তিনি আরও বললেন যে তোমার আর ভাইয়ার জুটি খুবই ভালো। তোমাদের সম্পর্ক বহু জন্মের জন্য স্থায়ী হবে। দিদির কথা শুনে আমার মনে একটা অন্যরকম আনন্দ হল। ভাবছিলাম, এটা কি কেবল কাকতালীয়, নাকি আসলেই আমাদের সম্পর্ক এতটা গভীর এবং সুন্দর? দিদি তখন আমাকে বললেন, পাপাকে ফোন দাও। আমি ডেকে বললাম, শোনো, এই ফোনটা ধরো। পূজা মজা করে বলল, ভাবি, তুমি কি এখন থেকেই ভাইয়াকে এইভাবে ডাকার অভ্যাস তৈরি করছ? আমি একটু রেগে গিয়ে মিষ্টি স্বরে বললাম, আরে দিদি, তুমি এ কি বলছ? দিদি হেসে বলল, ভাবি, এখন আমি মজা করছি, কিন্তু কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই এভাবে ডাকতে অভ্যস্ত হয়ে যাবে। দিদি আর আমি একসঙ্গে হেসে উঠলাম। আমি পাপার ঘরে গিয়ে ফোন দিয়ে এলাম। তারপর নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আজ আমার ঘুম কিছুতেই আসছিল না। যে বিছানায় প্রতিদিন শান্তিতে ঘুমোই, আজ যেন সেটাই অস্বস্তি দিচ্ছিল। পরের দিন সকালে আমি খুব খুশি মনে বাড়ির সব কাজ দ্রুত সেরে ফেললাম। তখন পাপা ঘুম থেকে উঠে আমাকে বললেন, নিশি, রেডি হয়ে নাও, আজ কোথাও ঘুরতে যাব। আমি একটু মজা করে বললাম, কেন, আজকেও কি কালকের মতোই তৈরি হতে হবে? পাপা একটু হাসলেন এবং আমার সামনে কান ধরে বললেন, সরি, মাফ করে দাও, কাল জরুরি কাজ ছিল। পাপার এমন ভঙ্গি দেখে আমার মুখে হাসি চলে এলো। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম, আজ ঘুরতে গেলে কি পরব। এমন কিছু পরতে চাইছিলাম যা পাপার পছন্দ হবে, কিন্তু আবার কি পরব সেটা বুঝতে পারছিলাম না। ঠিক তখনই পাপা আমার ঘরে এলেন এবং বললেন, তুমি এখনো তৈরি হলে না? আমি বললাম, দেখো তো, কিছুই বুঝতে পারছি না, কি পরব। তুমি বলো না, কি পরব। পাপা মায়ের ওয়ার্ড্রোব থেকে একটি সুন্দর কালো শাড়ি বের করলেন এবং আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এইটা পরো। পাপা বললেন, এই শাড়িটা পরো, তোমার ওপর দারুণ মানাবে। আমি পাপার হাত থেকে শাড়িটা নিয়ে তাড়াতাড়ি তৈরি হতে শুরু করলাম। সেদিন মায়ের কালো রঙের সুন্দর শাড়ি এবং তার সাথে মানানসই ব্লাউজ পরেছিলাম। শাড়ির সঙ্গে মিলিয়ে চুড়ি, কানের দুল এবং একটি লাল টিপ পরেছিলাম। সাজগোজের পর মনে হচ্ছিল, আজ যেন আমার চেয়ে বয়সে বড় দেখাচ্ছে। পরে পাপা এসে গেলেন। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনি এসে গেছেন? পাপা হেসে উত্তর দিলেন, আর কিছু না বলে শুধু মৃদু হাসলেন। তার হাতে একটি ছোট বাক্স ছিল। তিনি বাক্সটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিশি, এটা তোমার জন্য উপহার। আমি পাপার হাত থেকে বাক্সটা নিয়ে মুচকি হেসে খুললাম। বাক্স খুলতেই দেখলাম তাতে সোনার সুন্দর গয়না। বাক্স খুলতেই দেখলাম ভেতরে দুটি খুব সুন্দর বালা। বালা দেখে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে বললাম, ওয়াহ, কি সুন্দর বালা এগুলো। তারপর বললাম, আপনার জন্য একটু পানি নিয়ে আসি। পাপা আমাকে থামিয়ে বললেন, প্রিয়া, দিদির সাথে কি তোমার কথা হয়েছে? আমি বুঝতে পারছিলাম পাপা কি বিষয়ে জিজ্ঞেস করছেন, তবুও জিজ্ঞাসা করলাম, কোনো বিষয়ে পাপা? পাপা বললেন, পূজা কি তোমাকে কোনো তারিখের ব্যাপারে কিছু বলেছে? আমি মৃদু হেসে লজ্জায় মাথা নিচু করে বললাম, জি পাপা। আমার মুখ থেকে জি শুনে পাপা আমার কাছে এগিয়ে এসে বললেন, প্রিয়া, তোমার কোনো আপত্তি নেই তো? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। পাপার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। আমার মুখ পুরো লাল হয়ে উঠেছিল। পাপা কিছু বলার জন্য মুখ খুলছিলেন, ঠিক তখনই রিঙ্কি এসে পড়ল।
লজ্জা লুকিয়ে আমি বললাম, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এটা বলে আমি দ্রুত রান্নাঘরের দিকে চলে গেলাম। রিঙ্কি পাপার কাছে গিয়ে জিজ্ঞেস করল, পাপা, আমি কেমন দেখাচ্ছি? পাপা তাকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, খুব সুন্দর দেখাচ্ছ। তখন রিঙ্কি বলল, আমি সুন্দর দেখাচ্ছি বলেই আপনি আমাকে কোলে তুলেছেন। তাহলে মাকে সুন্দর দেখাচ্ছিলেন, তখন কেন তাকে কোলে তুললেন না? আপনি কি মিথ্যা বলছেন যে মা সুন্দর? রিঙ্কির প্রশ্ন শুনে আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে চাইছিলাম। তাকে মৃদু বকাঝকা করে বললাম, তুই কি সব বলিস? যা, এখানে থেকে যা। পাপার দিকে তাকালাম। তিনি মুচকি হাসছিলেন। আমি আর তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। দ্রুত সেখান থেকে বের হয়ে এলাম। কিছুক্ষণ পর পাপাও তৈরি হয়ে বের হলেন। আমি তখনও তার চোখে চোখ রাখতে পারছিলাম না, কিন্তু পাপা আমার দিকে তাকিয়ে হাসছিলেন। তারপর আমরা সবাই বাজারে কেনাকাটার জন্য বের হলাম। আজ পাপার সঙ্গে বের হতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আজ শপিংয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন পাপার সঙ্গে নয়, আমার নিজের স্বামী আর সন্তানদের সঙ্গে যাচ্ছি। আমরা একটি মলে গিয়েছিলাম, যেখানে পাপা আমার জন্য শাড়ি বেছে দিলেন এবং বিয়ের একটি সুন্দর পোশাকও পছন্দ করলেন। শপিং করতে গিয়ে আমি বুঝলাম, আমার এবং পাপার পছন্দ একেবারে মিলে যায়। যেই শাড়িটা আমার পছন্দ হয়েছিল সেটাই পাপারও পছন্দ। আমাদের পছন্দ এতটা মিলে যাওয়া দেখে মনে হচ্ছিল আমি সত্যিই পাপার জন্যই তৈরি হয়েছি। পাপা শাড়ির ব্লাউজগুলো খুবই সুন্দর ডিজাইন করে সেলাই করার জন্য দিয়ে দিলেন। এতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ এগুলো তো তাকে দেখানোর জন্যই পরব। আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এলাম। রাতে নিজের বিছানায় শুয়ে পাপার কথা ভাবতে লাগলাম। আমার চোখে ঘুম ছিল না। তখন উঠে দেখলাম পাপার ঘরের লাইট জ্বলছে। ভাবলাম পাপাও হয়তো জেগে আছেন। হয়তো তারও আমার মতো ঘুম আসছে না, কারণ আমাদের বিয়ে হতে চলেছে। বিয়ের আগে কারই বা ঘুম আসে? সকালে আমি বাচ্চাদের স্কুলের জন্য প্রস্তুত করছিলাম। রিঙ্কি বায়না ধরল, মা, আজ তুমি আমাকে স্কুলে পৌঁছে দাও। বাড়ির কাজ থাকায় বোঝালাম, তুমি নিজে চলে যাও, কিন্তু সে জিদ ধরে বলল, পাপার সঙ্গে যাব। পাপা তখনও ঘুমাচ্ছিলেন। ঘরে গিয়ে ডাকলাম, শুনছ? উঠে বাচ্চাদের স্কুলে দিয়ে আসো। পাপা বললেন, ওরা তো ভ্যানে যাবে। আমি জোর দিয়ে বললাম, না, তোমাকেই যেতে হবে। পাপা কাপড় পরতে পরতে বললেন, যা হুকুম সরকার। এই কথায় আমি হেসে বললাম, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে। আমি এখন পাপার সঙ্গে একজন স্ত্রীর মতোই আচরণ করছি, যেন বাড়ির সব দায়িত্ব আমার। পাপা বাচ্চাদের স্কুলে ছেড়ে যাওয়ার পর আমি ঘরের কাজে মন দিলাম। পাপার ঘর গুছাতে গিয়ে মোবাইল বেজে উঠল। দিদি ফোন করেছিল। দিদি হাসতে বললেন, ভাবি, ভাইয়াকে নিজের ইশারায় নাচানো শুরু করেছেন নাকি? আমি মুচকি হেসে উত্তর দিলাম, রিঙ্কি একটু জিদ করছিল তাই। পাপা ফিরে এসে বললেন, প্রিয়াজি, আজ একটু ঘুরে আসি। আমি রাজি হয়ে প্রস্তুতি নিতে গেলাম। হঠাৎ ভাবলাম পাপার পছন্দের পোশাক পরি। তাকে জিজ্ঞেস করলাম, কি পরব বলুন তো? পাপা আমার জন্য লাল শাড়ি বেছে দিলেন। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি লাল রঙের শাড়িটি পরে নিলাম আর চুল খুলে রাখলাম, কারণ আমি জানি পাপা আমার খোলা চুল খুব পছন্দ করেন। আমি যখন বাইরে এলাম পাপা শুধু আমার দিকেই তাকিয়েছিলেন। আমি হাসতে হাসতে বললাম, এভাবেই দেখবেন নাকি চলবেন? পাপা হেসে বললেন, চলো, তবে আগে পাশে কিছু টাকা রেখে দাও। আমি জানতে চাইলাম, কত টাকা? পাপা বললেন, সরকার, আপনার ইচ্ছেন তোই রাখুন। শপিং তো আপনি করবেন, আমরা তো কেবল আপনার চাকর। মালকিনের কাছে এমন কিছু প্রশ্ন করার সাহস আমাদের নেই। পাপার কথা শুনে আমার গাল লজ্জায় লাল হয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, এই রকম কথা বলা আপনি শিখেছেন? তারপর আমি আলমারি থেকে কিছু টাকা নিয়ে পাপার সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়লাম। পাপা গাড়ি চালিয়ে শহরের বাইরে একটি নির্জন জায়গায় নিয়ে এলেন। সেখানে একটি পুরনো দুর্গ ছিল। পাপা বললেন, প্রিয়া, তোমার ছবি তোলার জন্যই এখানে নিয়ে এসেছি। আমি বললাম, এটা তো বাড়িতেও করতে পারতেন। পাপা হেসে বললেন, বাইরের সবুজের মধ্যে ছবি আরও সুন্দর আসবে। পাপার কথা শুনে আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে, চলুন। পাপা আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, ভয় লাগছে না তো? আমি মুচকি হেসে বললাম, আপনি যখন পাশে আছেন তখন আর ভয় কিসের? পাপা বললেন, যে কেউ তোমার প্রেমে পড়তে পারে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে তুমি আমাকে পেয়েছ। পাপার এই কথা শুনে আমি লজ্জায় চোখ নামিয়ে বললাম, কত মিথ্যে কথা বলেন আপনি। আমি এত সুন্দর নই, আমি খুব সাধারণ চেহারার মেয়ে। বাবা বললেন,
চলো বাইরে একটু হাঁটি। আমি চুপচাপ সম্মতি দিলাম এবং বাইরে একটা আম গাছের দিকে ইশারা করলাম। আমরা গাছটার নিচে গেলাম। বাবা তখন মোবাইল বের করে বললেন, একটু দাঁড়াও, তোমার ছবি তুলতে চাই। আমি পোজ দিলাম আর বাবা ছবি তুললেন। ছবি তোলার সময় বাবা নিজেও কিছু পোজে আমার সঙ্গে ছবি তুললেন। হঠাৎ তিনি পকেট থেকে ছোট্ট একটা বাক্স বের করলেন। বাক্সটা খুলে দেখলাম একটা আংটি। বাবার চেহারায় তখন এক অদ্ভুত কোমলতা। তিনি বললেন, প্রিয়া, এই আংটি তোমার জন্য। আমি চাই তুমি এই সম্পর্ককে নতুনভাবে গ্রহণ করো। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। বাবা আমার হাত ধরে আংটিটা পরিয়ে দিলেন। লজ্জায় আমি দৌড়ে চলে এলাম। বাবা আমার পেছন পেছন এলেন এবং বললেন, প্রিয়া, তোমার উপস্থিতি আমার জীবনে একটা নতুন অর্থ এনেছে। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারব না। এরপর আমরা অনেক কথা বললাম। কিছুক্ষণ পর বাবা বললেন, চলো, তোমার জন্য কিছু কেনাকাটা করি। আমরা বাজারে গিয়ে আমার জন্য সুন্দর কিছু পোশাক কিনলাম। বাবা বারবার বলছিলেন, তোমার মতো সুন্দর মেয়ে যদি সুন্দর পোশাক না পরে তাহলে কিভাবে হবে? আমি তার কথায় হাসলাম, আবার একটু লজ্জাও পেলাম। বাবার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন বিশেষ হয়ে উঠছিল। বাবা বললেন, প্রিয়া, আমাদের বিয়ের পর তোমার পছন্দমতো নতুন ফার্নিচার কিনে তোমার জন্য নতুন ঘর সাজাব। এই কথায় আমি এক মুহূর্ত থেমে তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গী হতে পারব? বাবা গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। বাবা বললেন, চলো, বাড়ির জন্য কিছু নতুন জিনিস কিনি। কেনাকাটা সেরে আমরা বাড়ি ফিরলাম। তখনই বাচ্চারা বাড়ি এলো আর আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ বাবার ফোনে কল এলে তিনি দেখা করতে বাইরে চলে গেলেন। আমি ঘর গুছানোর সময় ভাবছিলাম, এই বাড়ি এখন আমারও। পুরনো অ্যালবাম দেখতে গিয়ে বাবার সঙ্গে মায়ের একটি ছবি দেখে অদ্ভুত অস্বস্তি হল। মনে হল, বাবার পাশে থাকার অধিকার কেবল আমার। চিন্তা সরিয়ে রাতের খাবার তৈরি করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাবা ফিরে এলেন আর আমি খাবার টেবিল সাজালাম। আমি বাবাকে ডাকার জন্য তার ঘরে গিয়েছিলাম। তখন বাবা বললেন, নিশি, তোমার কেনা পোশাকগুলো পরে দেখেছ? মাপ ঠিক আছে তো? আমি লজ্জায় মুখ নামিয়ে বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। বাবা আবার বললেন, একবার পরে দেখো, ভালো লাগবে। আমি তখন মৃদু হাসলাম এবং বললাম, পরে দেখব। খাবার টেবিলে সবাই একসঙ্গে বসেছিলাম। বাবা মাঝে মাঝে আমাকে দিকে তাকিয়ে হাসছিলেন আর আমি লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছিলাম। সেদিনের পুরো সন্ধ্যাটা আমার কাছে বিশেষ হয়ে উঠেছিল। মনে হচ্ছিল আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাতের খাবারের পর আমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে রান্নাঘরে কিছু কাজ গুছাতে গেলাম। হঠাৎ পেছন থেকে বাবার কণ্ঠ শুনতে পেলাম, নিশি, তুমি কি জানো তুমি কতটা বদলে গেছ? আমি ঘুরে তাকালাম এবং মৃদু হেসে বললাম, আপনার কথার মানে কি বাবা? বাবা বললেন, তোমার হাসি, তোমার যত্ন, এগুলো যেন আমার জীবনের সব ক্লান্তি মুছে দেয়। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আপনি এমন কথা বলছেন কেন? বাইরে রিঙ্কি যদি শোনে তাহলে কি ভাববে? বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তোমার উপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু হেসে রান্নাঘরের কাজ চালিয়ে গেলাম। কিছুক্ষণ পর বাবা আবার বললেন, নিশি, জানো, আমি তোমার মতো জাদুকরি মেয়ে কখনো দেখিনি। তুমি আমার জীবনের সবকিছু পাল্টে দিয়েছ। এই কথা শুনে আমি লজ্জায় রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলাম। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কিন্তু এরপর কি হলো সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। যদি আপনারা বেশি করে কমেন্ট করেন যে পরের পর্ব চাই, তাহলে দ্রুতই আপলোড করে দেব। আমাদের চ্যানেলে আরও অনেক সুন্দর গল্প আপলোড করা আছে, সেগুলো দেখে আসতে পারেন। আর অন্য কোনো বিশেষ গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। একদিন আমার কাছে 15 বছর বয়সী ছেলে এসে হাজির হল। সে এমন একটি ইচ্ছা প্রকাশ করল যা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এত অল্প বয়সে এতটা সাহসের সাথে নিজের মনের কথা বলতে পারা সত্যিই অদ্ভুত ছিল। আমি ভাবলাম তার কম বয়স ও সরলতার কথা বিবেচনা করে আমি চুপ করে থাকাই ভালো মনে করলাম। তবে তখনকার পরিস্থিতি এমন ছিল যে আমার হাতে কিছুটা অর্থের প্রয়োজন ছিল। আমি মনে মনে ভাবলাম, এই ছেলেটি তো আমার কোনো বিপদ ঘটাতে পারবে না। বেশিরভাগ সময় এ ধরনের ব্যাপার 2-1 মিনিটের বেশি স্থায়ী হয় না। তাই আমার জন্য এটি একটি সুযোগ হতে পারে যেখানে আমি উভয় দিক থেকেই সুবিধা পেতে পারি।
আমার নাম পূজা। আমি ২৬ বছরের একজন স্বাধীন ও আত্মনির্ভরশীল মেয়ে, দেখতে বেশ সুন্দর এবং আকর্ষণীয়। ছোট্ট একটি শহরে থাকি, যেখানে সবাই সবাইকে চেনে। আমার বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গেছেন, তাই একা থাকার অভ্যাস গড়ে তুলেছি। আমার জীবনে সাদামাটা জীবনধারার প্রাধান্য, আর নিজেকে নিয়ে গর্ব করার প্রয়োজন বোধ করি না। শহরের বাইরে আমার শান্তিপূর্ণ বাড়ি, যেখানে গাছপালা ও ফুলের বাগান আছে। সকালে যোগব্যায়াম ও বাগানের যত্ন নিই। আর্থিক অবস্থা খুব ভালো না হলেও পরিশ্রম চালিয়ে যাচ্ছি। বই আমার প্রিয় সঙ্গী, বিশেষত রোমাঞ্চ ও প্রেমের গল্প। একা থাকার জন্য ঘরের কাজগুলো নিজেই করি। সেদিন একটু গরম থাকায় দোপাট্টা পরিনি, এমন সময় দরজায় হালকা টোকা পড়ল। দরজা খুলতেই দেখি পাশের বাড়ির ছেলেটি, যার নাম রাহুল, দাঁড়িয়ে আছে। রাহুল মাঝে মধ্যেই আমার বাড়িতে আসে। আমাদের মধ্যে একটি ভালো বোঝাপড়া আছে। আমাদের বাড়ির আশেপাশে প্রায়ই একটি ছেলে ঘুরে বেড়াত, যার বয়স খুব বেশি হলে ১৫ বছর হবে। তার চোখে কৌতূহলের ঝিলিক ছিল, যা যেন অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু প্রকাশ করতে পারছিল না। একদিন সে এসে বলল, দিদি, আপনার কাছে আমার কিছু দরকার। আমার তার চোখে এমন এক ধরনের উজ্জ্বলতা ছিল, যা কিছু লুকানোর চেষ্টা করছিল। আমি তাকে ঘরে আসতে বললাম এবং জিজ্ঞাসা করলাম, তোমার কি প্রয়োজন? ঘরে ঢোকার পর আমি তার চোখে কিছুটা অদ্ভুত এক ঝিলিক লক্ষ্য করলাম। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল, যেন কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারছিল না। তার দৃষ্টি বারবার আমার পোশাকের দিকে গিয়ে আটকে যাচ্ছিল, যা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। সৌজন্য বিনিময়ের পর সে বলল, আমি একা থাকি এবং আপনার সাথে একান্তে কথা বলতে চাই। আমি আপনাকে কোনো অসুবিধায় ফেলব না, বরং আপনার প্রয়োজন মেটাতে সক্ষম হব। আমি ছেলেটিকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিলাম। উচ্চতায় বেশ লম্বা হলেও বয়সে সে বেশ তরুণ। আমি তাকে বিনয়ের সাথে জানিয়ে দিলাম, তুমি এখনো খুব ছোট, এবং আমি মনে করি না যে তোমার বয়স এই ধরনের কাজে উপযুক্ত। আমি এর মধ্যে নেই। কিন্তু সে হেসে বলল, আমি ছোটবেলা থেকেই অনেক অভিজ্ঞতা পেয়েছি, মাত্র ১ বছর বয়স থেকেই এই কাজ করছি। আমার কোনো পরিবার নেই, আমি একাই সবকিছু সামলাই। আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে নিরাশ করব না, বরং আপনার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব। তার কথা শুনে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। সেই ছোট্ট ছেলেটি একা একা এত কিছু কিভাবে বলতেছে, বুঝতে পারছিলাম না। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা মা কোথায়? সে বলল, আমি একা, বাবা মা নেই। অনেক ঘুরে বেরিয়েছি, তবে এবার এই কাজ শুরু করেছি এবং ভালোই চলছে। এখন আমি কাজটা আরও বড় করতে চাই, তাই আপনার সাথে কথা বলতে এসেছি। যদি আপনি সাহায্য করেন তবে আপনার উপকারে আসব। তার এই কথা শুনে আমি অবাক হলাম। আসলে আমারও এমন একজন সহকারীর প্রয়োজন ছিল, যে ছোটখাটো কিছু কাজ সামলে দেবে, আর সেও আমাকে এমন প্রস্তাব দিয়ে দিল। পরের কথাটা ছিল, যদি তার সাথে চুক্তি করি তবে প্রতি মাসে কিছু অর্থ পাব, যা আমার জীবিকার জন্য বেশ সহায়ক হবে। তবে এটাও ভাবলাম, যদি কোনো কারণে সে সময়মতো অর্থ দিতে না পারে, তবে আমার জন্য সমস্যা হতে পারে। তবে সে ছিল মাত্র ১৫ বছরের, এবং সহজেই তাকে আমার প্রয়োজন অনুযায়ী পরিচালনা করতে পারব। তাই নিজের সুবিধা বিবেচনা করে চুক্তি পাকাপাকি করলাম। আমিও একা ছিলাম, তাই দোকানটি তাকে ভাড়া দিয়ে দিলাম। সে বলল, দোকানেই সে থাকতেও চায়, কারণ তার আপনজন বলতে কেউ নেই। এতদিন রাস্তার উপর কাজ করত, এখন দোকানেই সেটি চালাবে। এতে আমারও আপত্তির কিছু ছিল না। ঠিক আছে, শুধু সময়মতো টাকা দিয়ে দিও, বললাম তাকে। এরপর সে দোকানে নারীদের ব্যবহারের কিছু জিনিসপত্র নিয়ে এসে সাজিয়ে রাখল। দেখতে পেলাম, মাত্র কয়েক দিনের মধ্যেই তার কাজ বেশ ভালোই জমে উঠেছে। সারাদিন দোকান খোলা রাখত, আর অনেক মহিলারা তার দোকানে জিনিস কিনতে আসতেন। রাত হলে দোকানেই ঘুমিয়ে পড়ত। দীর্ঘদিন ধরে দোকানটি ফাঁকা পড়েছিল। আগেও কয়েকবার দোকানটি ভাড়া দিয়েছিলাম, কিন্তু কেউ বেশি দিন এখানে থাকতে পারত না। সবাই বলত যে এই জায়গাটা ব্যবসার জন্য উপযুক্ত নয়। এমনকি ভেবেই নিয়েছিলাম এই দোকানটি আর কেউ ভাড়া নেবে না, কিন্তু এই ছেলে শুধু ভাড়াতেই নেয়নি, বরং দোকানটি চালিয়েও বেশ জমিয়ে তুলেছে। আশ্চর্যের বিষয় হল, সে দোকানে নারীদের জন্য জিনিসপত্র রাখত, আর মহিলারাই তার ক্রেতা হয়ে আসতেন। দোকানের কাজের পাশাপাশি সে আমার ছোটখাটো কাজগুলোতেও সহায়তা করত। বেশ কর্মঠ এবং বুদ্ধিমান ছিল সে।
দোকানে আসা ক্রেতাদের প্রতি তার আচরণ বেশ সদয় ছিল আর জিনিসপত্রগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখত, যা আমাকে বেশ মুগ্ধ করেছিল। তার দায়িত্ববোধও সময়ের সাথে বেড়ে যাচ্ছিল। প্রতিটি জিনিস অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করত, ক্রেতাদের সেবায় মনোযোগী ছিল এবং তার কাজকর্মে ছিল এক ধরনের সততা ও পরিপাটি ভাব। সে নিয়মিত তার ব্যবসা উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে আসত। নতুন কিছু কৌশল প্রয়োগ করেছিল, যার ফলে দোকানের বিক্রিও বাড়তে শুরু করে। কিছু সময় পর আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল, আর আমার ছোটখাটো কাজে আমাকে সাহায্য করত। যখন খাবার একটু বেশি তৈরি হতো, তখন সেটি দোকানে পাঠিয়ে দিতাম। দোকান আর বাড়ির মাঝে ছোট্ট একটা দরজা ছিল, প্রয়োজন হলে সেই দরজা খুলে রাহুলের সাথে কথাও বলতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে লাগল। আমি নিজেও একাকী ছিলাম, তাই রাহুলের সঙ্গ পেয়ে অনেকটাই ভালো লাগছিল। আসলে আমার কোনো সন্তান ছিল না, আর আমার স্বামী নরেশ হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। সংসার চালানো বেশ কঠিন হয়ে পড়েছিল। কেউ কেউ মাঝে মাঝে সাহায্য করলেও দোকান থেকে আসা টাকাটা আমার জন্য বেশ সহায়ক ছিল। তাই রাহুলের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ রাখার চেষ্টা করছিলাম, যেন সে দোকান ছেড়ে না যায় এবং আমার এই ছোট্ট আয়ের উৎসটিও বজায় থাকে। তবে আমি জানতাম না, যে ছেলেটিকে আমি ছোট্ট এবং সরল মনে করেছিলাম, সে এতটা সহজ সরল নয়। আমাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকলে আমি তাকে আমার বাড়ির ভেতর আসার অনুমতি দিলাম। ছোট ছোট কাজের জন্য সে আমার বাড়িতে চলে আসত, আর বাকি সময় দোকানেই কাটাত। আমার স্বামী নরেশেরও এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমার কাছে সে তখনও 15 বছরের একটি বাচ্চাই ছিল। বরং রাহুলের উপস্থিতিতে আমাদের জীবনটা অনেকটাই জীবন্ত হয়ে উঠেছিল। আগের মতো একাকিত্ব আর মনমরা ভাবটা ছিল না। প্রয়োজন হলে রাহুলের সাথে বিষয়গুলি নিয়ে আলোচনা করতাম। কিছুদিন পর ঋতু পরিবর্তনের কারণে নরেশের স্বাস্থ্যের অবনতি হতে লাগল। আমার কাছে তাকে হাসপাতালে নেওয়ার মতো টাকাও ছিল না। একদিন এমনই এক সময় আমি চোখের জল ফেলছিলাম। রাহুল আমাকে দেখতে পেয়ে জানতে চাইল, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? তাকে সব বললাম, নরেশের অসুস্থতা, হাসপাতালের খরচের চাপ এবং জীবন নিয়ে আমার একাকিত্বের অনুভূতি। একজন সন্তানের অভাব আমার জীবনের শূন্যতাকে আরও বাড়িয়ে তুলেছে। রাহুল আমার কথা শুনে মুচকি হেসে বলল, তাহলে সন্তান কেন নিচ্ছেন না? এতে সমস্যা কি? তার এই প্রশ্নে আমি লজ্জায় পড়ে গেলাম। বুঝিয়ে বললাম যে নরেশ এখন শয্যাশায়ী এবং এমন অবস্থায় সন্তান ধারণ সম্ভব নয়। বিবাহের প্রথম দিকে নরেশই চেয়েছিল না যে আমরা সন্তান নেয়ার ঝামেলায় যাই। যখন আমরা সন্তান নেয়ার প্রয়োজন অনুভব করলাম, তখন নরেশ আর শারীরিকভাবে সক্ষম ছিল না। তার এই হঠাৎ অসুস্থতা আমাদের জীবনকে একেবারে পাল্টে দিয়েছিল। নরেশের হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই সে আর সুস্থ জীবনে ফিরতে পারেনি। ভালোবেসে বিয়ে করলেও ধীরে ধীরে সেই সম্পর্ক বাধ্যবাধকতার রূপ নিয়েছিল, কারণ আমার সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। রাহুল হয়তো আমার মুখের অভিব্যক্তি বুঝে ফেলেছিল। সে বলল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আপনার পাশে আছি। শীঘ্রই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। রাহুলের কথায় আমার মুখে হাসি ফুটে উঠল। সে একাই এত সাহসী যে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারে। আর আমি এত বয়স পেরিয়ে এসেও সাহস জোগাতে পারিনি। রাহুল ছোটবেলায় মাত্র 7 বছর বয়সে তার বাবা মাকে হারিয়েছিল। তবুও সে জীবন সংগ্রামে হার মানেনি। নিজের পথ নিজেই তৈরি করেছে এবং পাশাপাশি নরেশেরও যত্ন নিতে শুরু করেছিল। রাহুলের সরলতা ও সাহসিকতা আমার মন ছুঁয়ে গেল। তার কথাগুলি আমাকে সামান্য হলেও স্বস্তি এনে দিল। সে আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিল এবং আমার একাকিত্বে সঙ্গী হওয়ার প্রস্তাব করল। এতে আমার মনে কিছুটা সাহস ফিরল। আমি বললাম, রাহুল, তোমার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তোমার কথাগুলি যেন আমার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। আমার কথায় সামান্য স্বস্তি হচ্ছিল। রাহুল বলল, জীবনে সমস্যা আসবেই, কিন্তু আমরা একসাথে সেগুলো পার করতে পারব। তোমার একা সবকিছু সামলানোর দরকার নেই। তোমার পাশে একজন সঙ্গী থাকা উচিত, আর আমি আছি তোমার সাথে। আমরা একসাথে নরেশের যত্ন নেব এবং তোমার সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। রাহুলের কথায় যে আন্তরিকতা ও সত্যতা ছিল তা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। সে নিজেই অনেক কঠিন সময় পার করেছে, তবু কখনো হাল ছাড়েনি। তার দৃঢ় মনোবল ও নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করল। তার কথাগুলো আমাকে প্রশান্তি এনে দিল। রাহুলের সাহসিকতা এবং তার ইতিবাচক মনোভাব আমাকে আবারও জীবনের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিল।
তোমার সঙ্গ আমার জন্য অনেক মূল্যবান, বললাম রাহুলকে। কিন্তু তোমারও তো নিজের জীবন আছে, নিজের স্বপ্ন আছে। তোমার এত দায়িত্ব কাঁধে নেওয়ার প্রয়োজন নেই, বললাম তাকে চিন্তা ও সম্মানের সাথে। রাহুল শান্তভাবে উত্তর দিল, আমি অনেক কিছু হারিয়েছি পূজা, কিন্তু অনেক কিছু অর্জনও করেছি। জীবন পথ চলায় সব সময় সহজ হয় না, কিন্তু যখন আমরা অন্যের পাশে দাঁড়াই তখন এক বিশেষ ধরনের আনন্দ পাই। নরেশের যত্ন নেওয়াও আমার কাছে একটি দায়িত্ব, কারণ আমি জানি তিনি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার কথাগুলো শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ভাবতে লাগলাম, কেউ কি সত্যিই এতটা নিঃস্বার্থভাবে সহায়ক হতে পারে? তবে এসব চিন্তা এড়িয়ে দিলাম। যখনই আমি কোনো কাজে বাইরে যেতাম, রাহুলই নরেশের পাশে থাকত এবং তার সঙ্গ দিত। তাদের মধ্যে ঠিক কী কথোপকথন হতো আমি জানতাম না। তবে আমাকে দেখলে রাহুল শান্ত হয়ে যেত। রাহুল প্রতিশ্রুতি দিয়েছিল সে আমার সকল অভাব পূরণ করবে। তার এ কথায় আমার মুখে হাসি ফুটে উঠেছিল। আমি সন্তানের অভাব অনুভব করছিলাম, আর এই শূন্যতা পূরণের ইচ্ছে আমার মধ্যে ছিল। তবে এই ইচ্ছা রাহুল কিভাবে পূরণ করবে সেটি আমার কাছে ছিল এক প্রশ্ন। তবুও তার আনন্দের জন্য আমি মনের কষ্টটা গোপন করে হাসি মুখে ছিলাম। কিছুদিন পর হঠাৎ করে আমার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন অনুভব করলাম। অসুস্থ হয়ে পড়লে রাহুলই আমাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিল এবং অর্থ সহায়তাও দিল। চিকিৎসকের কাছে গেলে জানা গেল আমি গর্ভবতী। এটা শুনে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। নরেশের স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় এটা কিভাবে সম্ভব? আমি কাপা হাতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। ভয় নিয়ে নরেশকে বিষয়টি জানালে সে মুচকি হেসে বলল, এটা তো। নরেশ এসে বলল, সম্ভবত আমি এখন একজন সন্তানের বাবা হওয়ার জন্য প্রস্তুত। যদি ঈশ্বর আমাদের এই সুখবর দিয়ে থাকে তাহলে একে হাসিমুখে গ্রহণ করো। নরেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যিই কি আমি নরেশের সন্তানের মা হতে যাচ্ছি? এটা বিশ্বাস করা কঠিন ছিল, কারণ তার স্বাস্থ্যে কোনো বড় উন্নতি দেখা যাচ্ছিল না। তবে আমি মেনে নিলাম যে হয়তো আমি নরেশের সন্তানের মা হতে চলেছি। এরপর থেকে নিজের যত্ন নিতে শুরু করলাম, আর রাহুলও এটা জানতে পেরে ভীষণ খুশি হল, যেন তার নিজেরই বাড়িতে নতুন অতিথি আসছে। দোকানের কাজ থেকে ফ্রি হলে রাহুল প্রায়ই আমাদের বাড়িতে চলে আসত। সে নিজেই নরেশের যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছিল এবং আমাকে স্বস্তি দিতে নানা কাজে সাহায্য করত। এমনকি আমার জন্য ফল ও জুস নিয়ে আসত। তার দোকানও ভালো চলছিল, আর দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। অবশেষে ৯ মাস পরে আমি একটি সুন্দর শিশুর জন্ম দিলাম। মজার বিষয় হল, শিশুটি আমার বা নরেশের মতো দেখতে নয়, বরং অনেকটা রাহুলের মতো লাগছিল। আমি কখনো শিশুর মুখের দিকে তাকাতাম, কখনো রাহুলের দিকে। হাসতে হাসতে রাহুল বলল, আপনি তো আমাকে এত দেখেছেন যে আপনার বাচ্চাটাও আমার মতো হয়ে গেছে। কথায় তো আছে, মা যদি গর্ভাবস্থায় কাউকে বেশি দেখে, সন্তানও অনেক সময় তার মতো দেখতে হয়। রাহুলের এই কথায় আমি লজ্জায় মাটিতে মিশে গেলাম। এত কম বয়সে তার এসব বিষয় জানা দেখে অবাক হলাম। আমার কোলে সন্তান আসায় আনন্দে আমার মন ভরে উঠল। বাড়িতে ফিরলে মনে হচ্ছিল জীবন যেন নতুন করে বেঁচে উঠেছে। কিন্তু সন্তান হওয়ার পর ব্যয় অনেক বেড়ে গিয়েছিল, আর বুঝতে পারছিলাম না কিভাবে সব সামলাব। তখন রাহুলই আমাকে সাহায্য করতে লাগল। সন্তানের খরচের দায়িত্ব সে নিয়েছিল। আমাদের জন্য সে মোটেই অপরিচিত ছিল না, আমি তাকে ছোট ভাইয়ের মতোই আপন ভাবতে শুরু করেছিলাম। তার জন্যই আমাদের অবস্থা এখন অনেক ভালো। ভাবলাম তাকে ছোট্ট একটা ধন্যবাদ জানানোর জন্য তার প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াব। রাহুল আসার আগে আমি বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে কাজে লেগে পড়লাম। কিছুক্ষণ পর রাহুল এলো, তার মুখে মিষ্টি হাসি। আমি তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে খাবার পরিবেশন করলাম। রাহুল খেতে খেতে বলল, আপনি দারুণ রান্না করেছেন। আপনার সাহায্য করতে পেরে আমি সত্যিই খুশি। তার কথাগুলো শুনে আমার মন ছুঁয়ে গেল। আমি বললাম, রাহুল, তোমার সাহায্য ছাড়া আমার জন্য জীবনটা অনেক কঠিন হতো। সে বিনয়ের সাথে বলল, আমি যতদিন আছি আপনার কোনো অভাব হবে না। তার কথাগুলো আমাকে আরও আশ্বস্ত করল। রাহুলের সহায়তা ও সমর্থন আমাকে ও আমার সন্তানকে এক নতুন শক্তি দিল। সময়ের সাথে সাথে আমার ছেলের সাথে আমার জীবনেও একটা স্বাভাবিকত্ব চলে এলো। যদিও রাহুলের সাহায্য সবসময় অমূল্য ছিল, তবু আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করছিলাম। কিছুদিন পর যখন আমার সন্তান ৬ মাস বয়সে পৌঁছাল, হঠাৎ জানতে পারলাম আমি আবার মা হতে চলেছি। এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম, এত দ্রুত আমি আবার মা হতে যাচ্ছি।
আমার মনে এক ধরনের আতঙ্ক জন্মাল, এই নতুন সন্তানের দায়িত্ব কিভাবে পালন করব। আমার প্রথম সন্তানও তো এখনও ছোট, আর নরেশের দায়িত্বও তো আমাকে পালন করতে হচ্ছে। আমার চিন্তা দেখে নরেশ বলল, ঈশ্বর আবারও আমাদের আশীর্বাদ দিতে চলেছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের প্রথম সন্তান যেমন এসেছিল তেমনই দ্বিতীয়টিও আসবে। আমি মাথা নত করে বললাম, আমাদের দায়িত্ব সবই রাহুলের কাঁধে, সে আমাদের কিছু না হলেও তার সাহায্যেই আমরা দাঁড়িয়ে আছি। এরই মধ্যে আমাদের দ্বিতীয় সন্তানও এলো, আর আমি 2 সন্তানের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে গেলাম। আমি এত ব্যস্ত ছিলাম যে নরেশের দেখভালের সময় পেতাম না, যা পুরোপুরি রাহুলের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। রাহুলের সঙ্গে আমার গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল, যেখানে আমরা সব কথা শেয়ার করতাম। সারাদিন সন্তানদের সামলে রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম, আর রাহুল অনেক সময় সন্তানদের ঘুম পাড়াত। অল্প বয়সেই সে আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছিল, যা আমাকে অবাক করত। রাহুল কখনো অভিযোগ করত না, বরং আনন্দ নিয়ে দায়িত্ব পালন করত, যা আমার জন্য শান্তির ছিল। তবে মাঝে মাঝে মনে হতো, তাকে এত বোঝা দেওয়া ঠিক কিনা। একদিন রাহুল এসে বলল, আপনি আমাকে পর ভাববেন না, আমি সব করতে পারি। তার এই কথাগুলো আমাকে আশ্বস্ত করত। 3 সন্তানের মা হয়ে আমার জীবন বদলে গিয়েছিল, ভেতরের পুরনো খালি ভাবটাও মুছে গিয়েছিল। এই বাচ্চাগুলো আমাকে দাও, তুমি শান্তিতে ঘুমাতে পারবে, রাহুল হাসি মুখে বলল। আমি খুশি মনে বাচ্চাগুলো ওর হাতে তুলে দিলাম। সে প্রতিবারের মতো আমার জন্য দুধ নিয়ে এসেছিল। আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, তোমার নিজের যত্ন নাও। আমি গ্লাস হাতে নিলাম আর তাকে ধন্যবাদ জানালাম। সে বাচ্চাদের নিয়ে চলে গেল। দুর্ভাগ্যক্রমে আমার হাত ফসকে গ্লাসটি পড়ে ভেঙে গেল এবং আমার কাজ বাড়ল। আমি তাড়াতাড়ি ঘর পরিষ্কার করলাম এবং ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই আমার মনে হল, যেন কেউ আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ ঘরে ঢুকে পড়েছে। হঠাৎ বোধ করলাম কেউ যেন আমার বিছানার কাছে এসে উপস্থিত হয়েছে। ভয়ে আমি চিৎকার করে উঠলাম, আর আমার আওয়াজে নরেশও জেগে উঠল। আমি তাড়াতাড়ি ঘরের আলো জ্বালালাম, আর তখন যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। পাড়ার একজন লোক আমার দিকে তাকিয়েছিল। প্রথমে সে বিব্রত হয়ে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমি তো কিছু করিনি। তোমার স্বামী আমাকে নিজেই অনুমতি দিয়েছিলেন, যেন আমি প্রতিদিন এখানে এসে সময় কাটাতে পারি। তিনি বলেন, এভাবেই তিনি কিছু টাকা আয় করতে পারবেন এবং সংসারের কিছুটা খরচ মেটাতে পারবেন। লোকটির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে বলল, তোমার স্বামী নিজেই আমাকে বলেছিলেন আমি যেন তোমার কাছে এসে কিছু অর্থ উপার্জনের পথ খুঁজি, যাতে এই সংসারের পরিস্থিতি কিছুটা ঠিক করা যায়। আমার চিৎকার শুনে রাহুল ছুটে ঘরে এসে ঢুকল, আর লোকটি তাকে দেখে বলল, রাহুল, তুই তো বলেছিলি যে ও ঘুমিয়ে থাকবে, কিন্তু সে তো জেগে উঠেছে। এই কথাগুলো শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। রাহুল ভয় পেয়ে আমার দিকে তাকাল। আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা আসলে কি। লোকটি অসন্তুষ্ট হয়ে গালিগালাজ করে বের হয়ে গেল। আমি বিরক্ত হয়ে রাহুলকে জিজ্ঞেস করলাম, এটা সব কি হচ্ছে? তখন রাহুল বলল, আপনার স্বামীর কাছে এই ঘর চালানোর মতো টাকা ছিল না। এজন্য তিনি আমাকে বাধ্য করেন আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে। যখন কেউ ক্রেতা আসত, আমি আপনার সন্তানদের নিয়ে যেতাম এবং দুধে ঘুমের ওষুধ মিশিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দিতাম। তারপর ক্রেতা আর চলে যেত। এই 3টি সন্তানও ঠিক একই ধরনের একজন ক্রেতার। কারণ নরেশ ভাই পিতা হওয়ার মতো সক্ষম নয়। রাহুল বলল, আমি আপনার সাথে কিছু খারাপ করিনি। যেটা আপনার স্বামী বলেছিলেন আমি সেটাই করেছি। আমি আপনাকে আপনার স্বামীর অনুমতি নিয়ে বিক্রি করেছিলাম। রাহুলের কথায় আমার পুরো রক্তক্ষরণ শুরু হল। আমি অসুস্থ বোধ করছিলাম। আমি অবাক হয়ে নরেশের দিকে তাকালাম, সে চোখ এড়িয়ে যাচ্ছিল। পরে সে বলল, আমার অসুস্থতার কারণে বাড়ির পরিস্থিতি খারাপ হয়ে গেল। আমি তোমাকে সন্তানও দিতে পারিনি। অর্থাভাব দেখা দিল। এই সব দেখেও আমার হৃদয় কষ্ট পাচ্ছিল, কিন্তু আমি কিছু করতে পারলাম না। তাই যখন আমাকে বোঝা গেল রাহুল কি করছে, তখন আমি বললাম, প্রতিদিন তুমি তাকে কোথাও বিক্রি করে দাও। আমি তো ঘুমের ওষুধের কারণে কিছুই বুঝতে পারিনি। রাহুল এসে ক্রেতাকে নিয়ে আসত এবং সকাল হওয়ার আগেই ক্রেতা চলে যেত। সন্তান হওয়ার কারণে তুমি খুশি হয়ে গিয়েছিলে এবং আমাদের জীবনযাত্রাও পাল্টে গিয়েছিল। আমি শুধুমাত্র এটা চাইতাম। নরেশের কথা শুনে আমি মাথা ধরেছিলাম।
আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার স্বামী আমার উপর এত বড় অত্যাচার করেছে। ঘরের পরিস্থিতি পরিবর্তনের জন্য এবং সন্তানদের জন্য রাহুলের সঙ্গে মিলে তিনি আমার জীবনকে এভাবে বিক্রি করেছেন। আমি কাঁদতে লাগলাম। যখন কান্না থামিয়ে কিছুটা শান্ত হলাম, আমি রাহুলের সামনে হাত জোর করে বললাম, আমাদের জীবন, তুমি চলে যাও। তোমার আসার আগে আমরা অভাবে কাটালেও আমার স্বামী কখনো আমার সম্মানের সাথে খেলা করেনি। তার মনে কখনো এমন চিন্তা আসেনি। আমি বুঝতে পারছি তোমার শিক্ষার কারণে এমন হয়েছে। তুমি যে নারীদের নিয়ে একটি বিশেষ ব্যবসা শুরু করেছ, সেটা একটা উপায়। এইভাবে তুমি নারীদের দুর্বলতা কাজে লাগাচ্ছ। আমি রাহুলকে অবিলম্বে দোকান খালি করতে বললাম এবং তার হাত থেকে আমার ৩টি ছোট সন্তানকে করে নিলাম। তারা আমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের বাবার পরিচয় আমার কাছে অজানা ছিল। আমি নিজেকে খুব বোকা মনে করছিলাম যে এতদিন আমি বুঝতে পারিনি যে এই সন্তানগুলো আমার স্বামীর নয়। কেন আমি তাদের দুজনের হাতে এইভাবে প্রতারিত হলাম, সেটা ভাবতেই আমার মন চুপসে যাচ্ছিল। রাহুলের জন্য আমার এই সমস্যার সূচনা হয়েছিল, তবে নরেশও দায়ী। কিন্তু আমি কি করব? আমি তো নরেশের সাথে বিয়েটা করেছি এবং তার পরিস্থিতি এমন ছিল যে আমি তাকে ছেড়ে যেতে পারিনি। তাই বাধ্য হয়ে আমি তার সাথে জীবন কাটাতে শুরু করলাম। রাহুল দোকান ছেড়ে চলে গেল। আমি সেখানে কিছু টাকা জমা করে নারীদের জিনিসপত্র নিয়ে দোকান চালানো শুরু করলাম। ক্রেতারা আগে থেকেই প্রস্তুত ছিল, তাই আমার দোকান চলতে লাগল এবং আমি সংসার চালাতে লাগলাম। আমি আমার সন্তানদের কাছে গিয়ে তাদের নিজেদের কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরলাম। তাদের বাবার পরিচয় আমি জানি না, কিন্তু আমি জানি আমি তাদের নিজের গর্ভে ধারণ করেছি, তাই তাদের প্রতি আমার ভালোবাসা কমেনি। আমার মন এখনও সেই ধাক্কা থেকে সেরে উঠতে পারেনি যে আমার স্বামী এবং তার বন্ধুরা আমার বিশ্বাসের সাথে এত বড় প্রতারণা করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি আমার জীবনে নতুন একটি দিশা পেতে চাইছিলাম। আমি আমার সন্তানদের সঙ্গে নতুন একটি অধ্যায় শুরু করতে চেয়েছিলাম যাতে তাদের ভবিষ্যৎকে উন্নত করতে পারি। দোকানটি এখন আমার দায়িত্ব হয়ে গিয়েছে। প্রতিদিন সকালে সন্তান স্কুলে পাঠানোর পর দোকানে এসে ক্রেতাদের চাহিদা পূরণ করা আমার দিনচর্যা হয়ে উঠেছিল। কিছুকাল পর আমি ধীরে ধীরে আমার কঠোর পরিশ্রম দিয়ে দোকানকে এগিয়ে নিতে শুরু করলাম। আমার তৈরি করা পণ্যগুলোর বাজারে বেশ প্রশংসা হতে লাগল এবং আমার শ্রমের ফলস্বরূপ সবকিছু ভালোভাবে চলতে শুরু করল। বেশ কয়েক বছর পরে, যখন আমি আমার সাফল্যগুলো দেখি এবং আমার সন্তানদের হাসি শুনি, তখন বুঝতে পারি যে আমার পরিশ্রম এবং সংগ্রাম আমার জীবনকে নতুন একটি পথে নিয়ে গেছে। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু এর চেয়েও বেশি পেয়েছি। আমার সন্তান এখন আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমি তাদের যথাযথ শিক্ষা এবং ভালো মূল্যবোধ দেওয়ার চেষ্টা করছি। আমার এই জীবন কাহিনী কেবল আমার জন্যই নয়, বরং সকল নারীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে যারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। আমি প্রমাণ করতে পেরেছি যে যদি দৃঢ়সংকল্প এবং কঠোর পরিশ্রম থাকে, তবে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব। এখন আমি আমার জীবনকে নতুন স্বপ্ন ও আশা নিয়ে কাটাচ্ছি এবং আমার সন্তানেরাও তাদের পড়াশোনা ও ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে। আমি তাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গী। এই গল্প থেকে আমরা শিখি জীবনের সংগ্রামে আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও সাহসের মাধ্যমে প্রতিকূলতাকে জয় করা সম্ভব। এটি পূজার জীবনের লড়াই এবং রাহুলের প্রতি তার সম্পর্কের আখ্যান, যা সম্পর্কের জটিলতা ও মানবিক বন্ধনকে তুলে ধরে। পূজার গল্পে দেখা যায় স্বাবলম্বিতা ও দৃঢ় মানসিকতা কঠিন পরিস্থিতিতেও নিজেকে টিকিয়ে রাখতে সাহায্য করে। রাহুল, একজন তরুণ হলেও, পরিবারকে সহায়তা ও দায়িত্ব পালন করে। এই কাহিনী আমাদের শেখায় যে ইতিবাচক মানসিকতা দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা সম্ভব। এই গল্পটি প্রমাণ করে যে সম্পর্কের সফলতা শুধুমাত্র বয়স, লিঙ্গ বা পারিবারিক প্রেক্ষাপটে নির্ভরশীল নয়, বরং এটি নির্ভর করে আমরা একে অপরের সাথে কেমন আচরণ করি এবং কতটা সহানুভূতিশীল হই। গল্পে রাহুল ও পূজার সম্পর্কের উদাহরণ তুলে ধরে, যেখানে রাহুল তার সততা ও সত্যতার মাধ্যমে পূজার বিশ্বাস অর্জন করে। রাহুল কখনোই তার প্রয়োজনগুলো গোপন করেনি, বরং সৎ থেকে পূজার জীবনে সহায়ক ভূমিকা পালন করেছে। গল্পের মূল শিক্ষা হল, সততা ও সত্যতার চেয়ে মূল্যবান কিছু নেই। রাহুল একসময় সমর্থনহীন জীবন কাটালেও পূজার সাহচর্যে জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছে। তাদের সম্পর্কটি প্রমাণ করে যে সত্যিকারের বিশ্বাস ও ভালোবাসা থাকলে সম্পর্কের মধ্যে কোনো সন্দেহ থাকে না। পূজা ও রাহুল উভয়েই জীবনযুদ্ধে লড়ছে। পূজা তার স্বামীর অসুস্থতা ও আর্থিক সংকট সামলাতে চেষ্টা করছে, আর রাহুল তার চ্যালেঞ্জগুলোকে সাহসের সাথে মোকাবিলা করছে।
গল্পটি আমাদের শেখায় যে জীবনে আসা সমস্যাগুলো এড়ানো যায় না, বরং সাহসের সাথে সেগুলোর মোকাবিলা করতে হয়। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাংলা অডিও স্টোরি চ্যানেলে নিয়মিত গল্প পাবেন, তাই গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।